This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শুরুতেই চোখ রাখবো বীরভূমের দিকে। বারুদের স্তূপে বীরভূম, কাকরতলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি, পা উড়ে গেল এক তৃণমূল কর্মীর। বালির টাকার ভাগ নিয়ে গন্ডগোল বলে অভিযোগ। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, ও আর উঠতে পারবে না, পেয়ে গেছে ও। সূত্রের খবর, কাজল শেখ গোষ্ঠীর স্বপন সেন ও অনুব্রত মণ্ডল গোষ্ঠীর কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরের অনুগামীদের মধ্যে বোমাবাজি চলে। বোমার আঘাতে উঠল এক তৃণমূল কর্মীর পা, জখম তৃণমূল কর্মী শেখ সাত্তার আলী, অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর বলে খবর সূত্র মারফত। বারুদের স্তূপে বীরভূম, কাকরতলা ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। কাকরতলায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি, মুহুর্মুহু পড়ল বোমা। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, গোষ্ঠী দ্বন্দ্বে এমন বোমাবাজি হচ্ছে দেখে তো মনে হচ্ছে যে কোথাও বোধহয় যুদ্ধ চলছে। হ্যাঁ দেখো, একেবারেই গোষ্ঠী দ্বন্দ্বের জেরে ব্যাপক বোমাবাজি কাকরতলার জামালপুর গ্রামে। সেখানে জামালপুরের যে জায়গা, সেখানে বোমাবাজি হয়েছে। এর আগে এই কাকরতলাতে একাধিকবার দেখেছি যে তৃণমূল নেতার কখনো পার্টি অফিস উড়ে গেছে, কখনো বাড়িতে ব্যাপক বোমাবাজি। তারপর এই কাকরতলারই জামালপুরে আবার বালির টাকার ভাগ নিয়ে বোমাবাজি, এমনটাই কিন্তু অভিযোগ তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে বোমাবাজি। এবং সেই বোমাবাজিতে একজনের পা উড়ে গেল, তাকে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেই কথা কাজল শেখ কিছুদিন আগে বলেছিলেন বীরভূম জেলায় বাড়ছে বোমাবাজির সংখ্যা, সেটা কিন্তু এবার সামনে চলে এলো। আবারও বোমাবাজি দেখা গেল বীরভূম জেলায়। একদিকে যখন অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে, প্রায় 16,000 কেজি, তখন অন্যদিকে বোমাবাজি হচ্ছে। মানে বারুদের স্তূপে বীরভূম, সেই কথাটা যেন আবারও প্রমাণিত হচ্ছে এই বোমাবাজির ছবি থেকে। এবং এক গোষ্ঠীর যখন বোমা চালাচ্ছে, তখন অপর গোষ্ঠী পাল্টা সেই বোমা চালাচ্ছে, সেই ছবি কিন্তু একেবারে প্রকাশ্যে চলে এসছে। স্বাভাবিকভাবে তৃণমূলের পক্ষ থেকে যদিও গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ, তারা বলছেন যে জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, একটাই গোষ্ঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু জেলাতে একটাই দল, একজনই নেতা বা নেত্রী, কিন্তু যে বোমাবাজির ঘটনা ঘটেছে তাতে কাউকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে? তাও এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। যদিও পুলিশ গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে, বা গ্রামের আশেপাশে বিভিন্ন জায়গায় সেখান থেকে গ্রাম থেকে পালিয়ে লুকিয়ে থাকতে পারে, সেই জন্য খোঁজ চালাচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি পুলিশের পক্ষ থেকে। তুমি আমাদের সঙ্গে থাকো হিমাদ্রি। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বীরভূমের ছবি, সামান্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং তাতে কিভাবে মুহুর্মুহু বোমাবাজি হচ্ছে, আপনাদের সামনে সেই ছবিটা আরো একবার দেখাবো। কার লেগ গেল, কে জানে ক্যামেরা লেগ গেছে। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অনুপ বাবু, যে ছবি আমরা তুলে ধরছি এক্সক্লুসিভলি, যেভাবে বোমা পড়ছে কিনা গোষ্ঠীদ্বন্দ্ব, তা দেখে তো মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস আছে মানেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। মাননীয় মুখ্যমন্ত্রী বিধায়কদের নিয়ে বৈঠক করছেন, তাদেরকে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার কথা বলছেন, কিন্তু আমরা ফিল্ডে যেটা দেখতে পাচ্ছি, তৃণমূলের অঞ্চলে অঞ্চলে বিভিন্ন এলাকাতে যে গোষ্ঠীদ্বন্দ্ব, এবং বিশেষ করে আজকে যে ঘটনা ঘটেছে, সম্পূর্ণভাবে এই বালির তোলাবাজি, অবৈধভাবে যে বালি চালান চলছে লাগাতার সারা বীরভূম জেলা জুড়ে। সেক্ষেত্রে রাজ্য সরকার কোনোভাবে পদক্ষেপ নেয়নি, যে কারণে আজকে এই ধরনের ঘটনা। এবং এই ঘটনাটা আমরা অনুপবাবু, এই যে বালির টাকা প্রসঙ্গটা আপনিও সামনে আনছেন, এই ব্যাপারে আপনাদের কাছে খবর আছে? নিশ্চিতভাবে খবর আছে, কারণ আমরা যখন এই বিধানসভাতে অবৈধ বালি চালান নিয়ে যখন কথা বলছি, রাজ্যের মন্ত্রী তিনি এই বিষয় নিয়ে কোনো ভ্রুক্ষেপ করছেন না, এবং ডিএম সাহেবকেও জানিয়েছিলাম এইটা সম্পূর্ণভাবে প্রশাসনিক মদতে আজকে তৃণমূলের যারা বালি মাফিয়া তারা এই ধরনের কাজ করছে,
যে কারণে আজকে এলাকায় উত্তপ্ত এবং বোমাবাজির মতন ঘটনা ঘটছে। অনেক ধন্যবাদ। অনুপ বাবুর সঙ্গে আমরা কথা বলছিলাম। অনুপ সাহা, দুবরাজপুরের বিজেপি বিধায়ক, তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানালেন এবং একটি বিষয় সামনে আনলেন যে একাধিকবার এই বালির টাকার ভাগ নিয়ে যে গন্ডগোল চলছে, অবৈধভাবে বালি পাচার চলছে, সেই বিষয়টা প্রশাসনের সামনে আনার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রশাসন নাকি কর্ণপাত করেনি। এবং একেবারেই আজকে যে ঘটনা ঘটেছে বালির টাকার ভাগ নিয়ে গন্ডগোল বলে অভিযোগ সামনে আসছে। মুহুর্মুহু পড়ছে বোমা। বীরভূমের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সূত্রের খবর, কাজল শেখ ঘনিষ্ঠ স্বপন সেন এবং অনুব্রত মণ্ডল গোষ্ঠীর কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরীর অনুগামীদের মধ্যে এই বোমাবাজির ঘটনা ঘটে। ওয়ার উঠতে পারং না পেয়ে গেছে ও। ঠিক হ্যাঁ ঠিক। কাজল শেখ, কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছিলাম কাজল শেখের সঙ্গে, যার অনুগামীদের সঙ্গে অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে বচসার জন্যই নাকি এই ঘটনা বলে সামনে আসছে। তিনি কি প্রতিক্রিয়া জানাচ্ছেন আপনাদের শোনাই। আর খয়রসল যে এলাকার কথা বলছেন, ওই এলাকার দায়িত্ব আছে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। স্বভাবতই ওখানে কি হয়েছে না হয়েছে বিষয়টা উনি বলতে পারবেন। সভাপতির কাজ হচ্ছে প্রশাসনিক বিষয়টা দেখা, সাংগঠনিক বিষয়টা অতটা নয়। সাংগঠনিক হিসাবে কোর কমিটির সদস্য হিসাবে আমাকে আমার এরিয়া ভাগ করে দেওয়া আছে, আমি সেই এরিয়াগুলো দেখছি। তাছাড়াও খয়রাসলের যে বিষয়টা ঘটেছে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওই বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। আমরা আরেকবার চলে যাব আমাদের প্রতিনিধি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, এই মুহূর্তে পুলিশের কি ভূমিকা চোখে পড়ছে? ঘটনাস্থলে কি পুলিশ রয়েছে? ঘটনাস্থলে পুলিশ, কাকরতলা থানা পুলিশ ইতিমধ্যে গিয়ে উপস্থিত হয়েছে। পুলিশ ধরপাকড় করার চেষ্টা করছে বা কি কাদের সাথে কাদের বোমাবাজি হলো, কি কারণে বোমাবাজি, এই বোমা কোথায় মজুত করা রয়েছে কিনা এখনো পর্যন্ত সমস্ত কিছু পুলিশ খতিয়ে দেখছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পুলিশের পক্ষ থেকে। পুলিশ বিশাল বাহিনী সেখানে যাওয়ার কথা রয়েছে এবং প্রাথমিকভাবে যে পুলিশের পাইলট, সেই পুলিশ কার সেখানে গিয়েছে এবং ঘটনার পর আবার যাতে নতুন করে এই এলাকা অশান্ত না হয়ে যায় সেই চেষ্টা চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কারণ এই যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলি কিন্তু বারংবারই এই ধরনের ঘটনার সাথে যুক্ত হয়ে থাকে। বোমাবাজি, গোষ্ঠীদ্বন্দ্ব, মারধর, এই ধরনের ঘটনা এখানে প্রায়শই ঘটে থাকে। সে কারণে পুলিশের পক্ষ থেকে বাড়তি সতর্কতাও অবলম্বন করা হচ্ছে। ধন্যবাদ হিমাদ্রি। পরিস্থিতির দিকে নজর রাখো, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি হিমাদ্রির সঙ্গে। এদিকে বিরোধী রাজনৈতিক দল বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন আপনাদের শোনাই। ওখানে বোমাবাজি যদি না হয় তাহলে বুঝতে হবে দিনটা আজ ভালো গেল না। তো কাকরতলার যা পরিস্থিতি সেই অবস্থাতেই আছে, কিন্তু ভয়ঙ্কর যেটা হচ্ছে, এর আগে ওখানে তৃণমূলের 2জন ব্লক সভাপতি খুন হয়েছে এবং ওই বালি কয়লার টাকা। এখন আবার আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে বালির টাকা তোলা আদায় নিয়ে গোলমাল নিয়ে। আমি তো বারবারই বলি যে তৃণমূল কংগ্রেসের যাবতীয় গোলমাল, গোষ্ঠীদ্বন্দ্ব আসলে রাজনৈতিক না, আদর্শগত না। এ হচ্ছে মাদুরের পিঠে ভাগের সামিল। পিঠের ভাগাভাগির গোলমালের কারণে এখন বোমাবাজি শুরু হয়েছে। একজনের পা যাচ্ছে, একজনের হাত যাচ্ছে, এসবই চলতে থাকবে। উত্তপ্ত বীরভূম, আপনাদের সামনে সেই ছবি আপনারা তুলে ধরছি আমরা। কাকরতলার ছবি দেখতে পাচ্ছেন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি, পা উড়ে গেল এক তৃণমূল কর্মীর। বালির টাকার ভাগ নিয়ে নাকি গন্ডগোল, এমনই অভিযোগ সামনে আসছে। সূত্রের খবর, কাজল শেখ গোষ্ঠীর স্বপন সেন এবং অনুব্রত মণ্ডল গোষ্ঠীর কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরীর অনুগামীদের মধ্যে এই বোমাবাজির ঘটনা ঘটে এবং বচসা, সেখান থেকে গন্ডগোলের সূত্রপাত। বোমার আঘাতে উড়ে যায় এক তৃণমূল কর্মীর পা। জখম হন তৃণমূল কর্মী শেখ সাত্তার আলী। কার লেগে গেল, কে জানে কে বেটা লেগে গেছে। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ,
এদিকে দুদিন আগেই TV9 বাংলা আপনাদের সামনে কল্যাণীতে বাজি কারখানায় কি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল সেই ছবি তুলে ধরেছিল, যাতে 4 জনের মৃত্যু হয়। এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের ভয়ঙ্কর অবস্থা, এজন্য পুলিশ এবং রাজ্য সরকারই দায়ী। ঘটনাস্থল পরিদর্শনের পর তৃণমূল সরকারকে আক্রমণ বিরোধী দলনেতার। মৃতদের পরিবার পিছু 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের যে ভয়ঙ্কর অবস্থা, তার জন্য পুলিশ এবং রাজ্য সরকারকেই তিনি দায়ী করছেন। ঘটনাস্থল আজ পরিদর্শন করেন এবং তৃণমূল সরকারকে আক্রমণ করেন বিরোধী দলনেতা। একটা ভেজাল মদ খেয়ে মরলেও আপনি 2 লাখ দেন, আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে, যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। সেটা না করে আপনি 2 লক্ষ টাকার চেক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে 2,01,000 টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন না। এদিকে এগরায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা, এলো পাথারি কোপ। বিজেপি কর্মীর স্ত্রীকে বাড়িতে ঢুকে এলো পাথারি কোপ দেওয়ার অভিযোগ উঠছে। তৃণমূল বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে বিজেপি। আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় বিজেপি কর্মীর স্ত্রীকে। ঘটনায় 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কনিষ্ক। কনিষ্ক, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখো চয়নিকা, প্রথমেই বলে রাখি, পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের এই এলাকায়, অর্থাৎ দেশবন্ধু অঞ্চলে রাজেন্দ্র চক গ্রামে, সেখানে গতকাল রাত্রি 1টা নাগাদ এই ঘটনা ঘটে। এবং যেটা জানা যাচ্ছে, স্থানীয় তৃণমূল বিজেপি কর্মী তপন প্রামাণিক তার অনুপস্থিতিতে তার স্ত্রীর উপরে অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এলাকার যে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন পুরনো হলেও কিন্তু গ্রাম্য একটি জমি নিয়ে যে সমস্যা ছিল, সেই সমস্যা থেকেই মূলত এই সূত্রপাত বলে জানা যাচ্ছে। পেশায় এই তপন প্রামাণিক তিনি মৎস্যজীবী এবং তার স্ত্রী বিজেপি কর্মী। এবং এই সমগ্র ঘটনায় 2 জনকে এখনো পর্যন্ত পুলিশ আটক করতে পেরেছে। সমগ্র ঘটনা তদন্ত করছে। এলাকায় উত্তেজনা রয়েছে। তোমার কাছে পরবর্তীতে আবারও ফিরবো। হঠাৎ কাল রাতে শুনতে পাই, আমার কাকিমা চিৎকার শুনতে পাই। যখন যাই, আমার কাকিমা কাটা অবস্থায় পড়ে আছে। রাত কটার দিকে? রাত 12টার দিকে, 12টা 1টা নাকি। যখন যাই, কাকিমা কাটা অবস্থায় পড়ে আছে। আমার কাকিমা বিজেপি করে। এই কিছুদিন আগে ধমকি দিয়েছিল যে কেটে দেবে, মেরে দেবে, এইভাবে ধমকি দিয়েছিল। তাই যখন যাই সকালে, এই ঘটনা। চোখ রাখবো এই মুহূর্তের একটি ব্রেকিং খবরে। ফের শহরে অগ্নিকাণ্ড। পাম অ্যাভিনিউয়ের অশোকা হল গার্লস স্কুলে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন। ফার্স্ট ফ্লোরে এসি থেকে আগুন অনুমান। প্রাথমিকভাবে দমকলের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি TV9 বাংলায়। এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন, পাম অ্যাভিনিউয়ে অশোকা হল গার্লস স্কুলে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। স্কুল খালি করে দেওয়া হয়েছে। ফার্স্ট ফ্লোরে এসি থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। আতঙ্ক ছড়িয়ে পড়ে, তার কারণ আপনারা বুঝতে পারছেন, স্কুলে অগ্নিকাণ্ড মানে খুব স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। কিভাবে আগুন লাগলো এবং ঠিক স্কুলের ছবিটা এই মুহূর্তে কি উঠে আসছে? আরে ধরছে তো, তুমি উপরে ধরে থাকো। সুশোভন, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে আগুন কি নিয়ন্ত্রণে?
ফের শহরে অগ্নিকাণ্ড, পাম অ্যাভিনিউ এর অশোকা হল গার্লস স্কুলে আগুন লেগেছে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘিঞ্জি এলাকার স্কুল, অন্যদিকে স্কুলে অগ্নিকাণ্ড, ফলত খুব দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। ফার্স্ট ফ্লোরে এসি থেকে আগুন লেগেছে প্রাথমিকভাবে, এমনটাই মনে করছে দমকল। আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে। সুশোভন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ঘটনাস্থল থেকে। সুশোভন, কিভাবে আগুন লাগলো এবং এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, তোমাকে একেবারে সরাসরি ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করব যে মূলত যে স্কুল অশোকা হলস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, এই স্কুলে মূলত মেরামতির কাজ চলছিল। সেই জন্যই কিন্তু এখানে যে ফার্স্ট ফ্লোরে যে এসি, সেই এসি থেকে আগুন লাগে এবং স্বাভাবিকভাবেই কিন্তু দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে। কিন্তু যেটা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু স্কুল বন্ধ ছিল তাই কোনোভাবে কোনো পড়ুয়ারা ছিল না, সেই ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে এবং সঙ্গে সঙ্গে ডিএমজির গাড়িও চলে আসে এবং ডিএমজির গাড়িও এসে কিন্তু ঘটনাস্থল দেখছে। স্বাভাবিকভাবেই কিন্তু যে এসি থেকে মূলত আগুন লাগে এবং যেটা সমস্যা হয় প্রাথমিকভাবে প্রচুর ধোঁয়া দেখা যায়, সেই ধোঁয়া কিন্তু বর্তমানে দমকল কর্মীরাও দেখতে পান। স্বাভাবিকভাবেই দৃশ্যমানতার একটু অভাব বোধ করেন এবং তারপর কিন্তু বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়েছেন। এবং এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করছি যে একেবারে ভিতরে দমকলের কর্মীরা যেমন রয়েছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা তারা রয়েছেন এবং যেহেতু স্কুল বন্ধ, মেরামতির কাজ চলছিল, মূলত কী ঘটনা ঘটেছিল সেটাও তারা করছেন এবং মোটের ওপর কিন্তু একেবারে যে আগুন, যেটা ধোঁয়া দেখা গেছিল এসি থেকে, সেই ধোঁয়া কিন্তু অনেকটাই কমে গেছে এবং স্বাভাবিকভাবে কিন্তু পুরো পরিস্থিতি। সুশোভন, আগুন কতটা বড় ছিল? তুমি তো বলছো এসি থেকে আগুন লাগে, কিন্তু অনেক সময় আমরা দেখি যে সেটা বিধ্বংসী আকার ধারণ করে। আগুন কতটা বড় ছিল? দেখো, যেহেতু একেবারে কাজ হচ্ছিল সেই জন্য যেটা বিষয়, এসি থেকে আগুন লেগেছিল এবং সেই আগুন একেবারে যে তারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ছড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং এই এসি থেকে আগুন লেগে যেটা সমস্যা হয় যে দৃশ্যমানতার অভাব হয়, প্রচুর ধোঁয়া থাকে। এক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। একেবারে ভেতরের যে অংশ, আমার চিত্র সাংবাদিক বিনোদ সিংকে একবার বলবো যে একেবারে ভেতরের যে অংশ দেখানোর জন্য, যেই জায়গায় মূলত এসি থেকে আগুন লেগেছিল সেখানে দৃশ্যমানতার অভাব বোধ করেন দমকল কর্মীরা। তারা ভেতরে যান, যেহেতু একেবারে বন্ধ জায়গাটা খুলে তারা যখন সুশোভন, তোমাকে আপাতত ধন্যবাদ জানাই। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আগুন নিয়ন্ত্রণে, এবং সব থেকে যে বিষয়টা আশ্বস্ত করার মতো তা হচ্ছে যেহেতু স্কুল বন্ধ ছিল তাই জন্য কোনো ছাত্রী ছিলেন না এবং তাই সেই জন্য আগুন লাগার পর তেমনভাবে আতঙ্ক ছড়ায়নি, যদিও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একটা প্রাথমিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলে খবর দেওয়া, দমকলে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং এসি থেকেই আগুন লেগেছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। যেহেতু দমকল দ্রুত পৌঁছে যায় তাই আগুন ছড়িয়ে পড়ার আগেই সেই আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়। মইপিঠের বাঘ অবশেষে খাঁচাবন্দি। ভোর 3:30 খাঁচাবন্দি হয় মইপিঠের বাঘ। গতকালই দিনভর আতঙ্কে ছিল মইপিঠের নগেনাবাদ এলাকা। ঝোপ থেকে বেরিয়ে এসে বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। গতকাল দিনভর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিল TV9 বাংলা। সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘ, যা রীতিমতো ঘুম কেড়ে নিয়েছিল এলাকাবাসীর। আর সেই নগেনাবাদে গ্রামে খাঁচাবন্দি হয়েছে বাঘ। ভোর 3:30 নাগাদ ছাগল খেতে এসে বন দপ্তরের কবজার মধ্যে চলে আসে বাঘটিকে এখন নদীতে নিয়ে যাওয়া হচ্ছে, চলছে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা। ডিএফও জানিয়েছেন বাঘটির বয়স 10। সব কিছু তার ঠিকঠাক থাকলে তাহলে তাকে সুন্দরবনের নিজের পরিবেশে আবার ছেড়ে দেওয়া হবে। আর এই বাঘকে ধরতে টান উত্তেজনা তৈরি হয়েছিল বন দপ্তরের সঙ্গে বাঘের। আর সেই বাঘের থাবায় একজন জখমও হয়েছেন। সব মিলিয়ে কুলতলির নগেনাবাদ গ্রামের মানুষের বাঘের আতঙ্ক যেমন কমেছে, সেই সঙ্গে সঙ্গে উদ্বেগ কমেছে বন দপ্তরের। কুলতলি থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। এদিকে বাঘের হামলায় গতকাল যে বনকর্মী আহত হয়েছিলেন তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। কথা বলতে পারছেন গণেশ শ্যামল। SSKM এ চিকিৎসাধীন রয়েছেন ওই বনকর্মী। গণেশবাবু এখন ভালো আছে,
কালকের রাতেও আমি দেখা করে এসেছিলাম, কালকে রাতে নর্মাল ফুড খেয়েছে, আজকে সকালবেলাও নর্মাল বিস্কিট মৌসুম্বি জুস দিয়েছিলাম, খেয়েছে। আগের থেকে একটু বেটার আছে, কিন্তু চোখটা যন্ত্রণা হচ্ছে, ডান চোখটা যেখানে বাঘটা বাইট করেছিল টাইগারটা। হাতের তো এখানটায় তালুতে অনেকটা পরিমাণে কেটে তো গেছে, মানে কামড়েছে, ওখানটা বাইট করেছে। কানের এখানটা একটু স্ক্র্যাচ হয়ে গেছে, সেটাও টিচ করে দিয়েছেন কালকে ডাক্তারবাবু। বললেন যে র্যাবিস ভ্যাকসিন স্টার্ট হয়েছে, 1, 3, 7, 28 ওনারা র্যাবিসটা দেবেন। চোখ রাখবো আরও কিছু আপডেটেড খবরে। ফ্রান্সে এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাদর অভ্যর্থনা জানালেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন। বন্ধু মোদীকে আলিঙ্গন, ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে টেক দুনিয়ায় বিপ্লব আসবে, এক্স মাধ্যমে বার্তা ম্যাক্রন। প্রেসিডেন্টের সঙ্গে নৈশ ভোজেও যোগ দেন মোদী। 3 ঘন্টার পথ পাড়ি দিতে 10 ঘন্টা তীব্র যানজট পেরিয়ে কুম্ভে পুণ্যার্থীরা উদ্দেশ্য মাঘী পূর্ণিমার অমৃত লগ্নে গঙ্গায় পুণ্য স্নান। 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির শেষ স্নানের আগে বুধবারের এই স্নান। সোশ্যাল মিডিয়ায় চরম অশ্লীল মন্তব্য আরও বিপাকে রণবীর এলাহাবাদিয়া। মহারাষ্ট্রের মহিলা কমিশন এবং মুম্বাইয়ের কমিশনার অভিযোগ দায়েরের পর এবার আসরে তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি নোটিশ পাঠাচ্ছে এলাহাবাদিয়াকে। গতকালই অভিযোগ দায়েরের পর কাঁদো কাঁদো মুখে ক্ষমা চেয়েছেন রণবীর, তাতেও বিপদ কাটছে না ক্ষুব্ধ নেটিজেনরা।